আমরা তাহলে আজকে আমাদের তৃতীয় লেকচারটা শুরু করতে যাচ্ছি। সো তৃতীয় লেকচারটাতে আমরা বাই কন্ডিশনাল, কন্ডিশনাল এগুলো সম্পর্কে জানবো। বিসাইডস কিছু বিটওয়াইজ অপারেশন দেখার চেষ্টা করব, আর যদি সম্ভব হয় একটা ট্রুথ টেবিলও করে দেখার চেষ্টা করব কিভাবে সলভ করতে হয়। সো কন্ডিশনাল দিয়ে আমরা শুরু করি। সো বলেছিলাম নেগেশনই একমাত্র ইউনারি অপারেটর, বাকিগুলো আসলে বাইনারি অপারেটর। সেই হিসেবে আসলে কন্ডিশনাল যেটা আছে এটা হচ্ছে আসলে কি বাইনারি অপারেটর। সো বাইনারি অপারেটর হলে আমাকে কয়টা প্রপোজিশন নিতে হবে? মিনিমাম দুইটা নিতে হবে। সো ধরো একটা পি নিলাম আর একটা নিলাম কি কিউ। ধরো একটা পি নিলাম আর একটা নিলাম কিউ। সো বাই কন্ডিশনাল সাইনটা আমি কিভাবে দিব? এক্স্যাক্টলি এভাবে, জাস্ট এরোর মতো করে একটা সাইন দিব। সো এটা আমাকে যখন স্পেল করে আমি পড়বো কিংবা প্রনাউন্স করে যখন পড়বো তখন আমাকে কিভাবে পড়তে হবে? সো পি ইমপ্লাইজ কিউ, পি ইমপ্লাইজ কিউ করতে পারি, অথবা যেটা করতে পারি পি ইফ পি দেন কিউ, ইফ পি দেন কিউ, এই দুইভাবে করা যাবে। এই ধরনের কন্ডিশন গুলো তোমরা তোমাদের সি প্রোগ্রামিং এ অনেকবারই দেখবা। সো ইফ এবং দেন এর রিলেশনটা তখন তোমরা বুঝতে পারবা। সো যেটা বলছিলাম যে এটাকে তুমি চাইলে দুইভাবে করতে পারো, একটা হচ্ছে পি ইমপ্লাইজ কিউ, আর একটা করতে পারো ইফ পি দেন কিউ। এছাড়াও কিছু ওয়ে স্লাইডে দেওয়া আছে, সেই ওয়ে গুলো চাইলে তোমরা জানার জন্য জেনে নিতে পারো, তবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে এই দুইটা। সো এগুলো ট্রুথ ভ্যালু নিয়ে আমি একটু কথা বলি। সো ট্রুথ ভ্যালুটা কিভাবে, মানে আমি ট্রুথ টেবিলটা কিভাবে সাজাবো। সো এই ক্ষেত্রে আসলে ফলস কখন হয় সেটা যদি মনে রাখো, বাকিগুলো তোমার মনে রাখা ইজি। সো কন্ডিশনাল কে আসলে ইমপ্লিকেশনও বলা হয়। ওকে, এই ইমপ্লাইজ থেকে ইমপ্লিকেশন শব্দটা আসছে। সো এই যে কন্ডিশনালে যে ট্রুথ টেবিলটা হবে, এখানে ফলস কখন হবে সেটা মনে রাখলে বাকিগুলো মনে রাখা ইজি। সো ফলস তখনই হবে যদি প্রথম যে পি স্টেটমেন্টটা সেটা যদি ট্রু হয়, কিউ স্টেটমেন্টটা যদি ফলস হয়। প্রথম স্টেটমেন্টটা যদি ট্রু হয়, শেষের স্টেটমেন্টটা যদি ফলস হয়, তাহলে টোটাল রেজাল্টটা, কন্ডিশনাল রেজাল্টটা ফলস হবে, আদারওয়াইজ ট্রু হবে। সো আমরা এবার একটু কষ্ট করে তাহলে ট্রুথ টেবিলটা দেখে ফেলি, আরো ইজিলি বুঝতে পারো। সো দুইটা প্রপোজিশন লাগবে, একটা পি একটা কিউ, আর রেজাল্ট গুলো হচ্ছে পি ইমপ্লাইজ কিউ। সো দুইটা প্রপোজিশনের জন্য গত ক্লাসে বলেছিলাম কয়টা কম্বিনেশন হবে? চারটা কম্বিনেশন। সো চারটা কম্বিনেশন লিখে ফেলি। সো প্রথম কম্বিনেশনটা হবে ট্রু ট্রু, এরপরটা ট্রু ফলস, এরপরটা ফলস ট্রু, এরপরটা ফলস ফলস। সো আমি ফলস কখন হবে বলেছি? প্রথমটা ট্রু, তারপরেরটা যদি ফলস থাকে। এই ধরনের কম্বিনেশন কোনটা? দুই নাম্বারটা, রাইট? সো এই দুই নাম্বারটার ভ্যালু আউটপুট কি হবে? ফলস হবে। অন্যথায় বলেছি ট্রু হবে। সো অন্যথায় ট্রু হবে। সো তাহলে আমরা দেখে ফেললাম ট্রুথ টেবিলটা কিরকম হয়। এটা মনে রাখার আবারও বলে দিচ্ছি, ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ফলস কখন হবে সেটা মনে রাখা। ফলস হবে কখন? প্রথমটা যদি ট্রু হয়, সেকেন্ডটা যদি ফলস হয়, আর তখনই ফলস হবে, আদারওয়াইজ ট্রু হবে। সো এই ধরনের রিয়েল লাইফ একটা এক্সাম্পল আমরা দেখার চেষ্টা করি, যে রিয়েল লাইফে এই ধরনের সিচুয়েশন গুলো কখন হয়ে থাকে, বা এই ধরনের ইমপ্লাইজ কন্ডিশন আমাদের রিয়েল লাইফে কখন হয়। সো ট্রুথ টেবিলটা আমি রেখে দিচ্ছি যাতে আমি তুলনা করতে পারি, উপরের ইনফরমেশন গুলো জাস্ট মুছে দিচ্ছি। সো একটা উদাহরণ আমি নিয়ে নিই। If you try hard for your exam, then you will get a then you will succeed. So কি লিখেছি? If you try hard for your exam, if you try hard for your exam, then you will succeed. এই ধরনের একটা আমি সেন্টেন্স নিয়েছি। সো আমি বলেছিলাম কন্ডিশনাল পড়ার সময় কিভাবে করতে হয়, ইফ পি দেন কিউ। সো দেখো এটা হচ্ছে ইফ, এই টোটালটা হচ্ছে পি,
দেন আছে একটা, এই টোটালটা হচ্ছে কি কিউ। সো আমি যেটা বলেছি সেটার সাথে মিলিয়ে লিখেছি, রাইট? সো এখন আমরা ট্রুথ ভ্যালু গুলো একটু রিয়েল লাইফের সাথে মেলানোর চেষ্টা করব। সো এই কন্ডিশনটা, এই কথাটার যদি আমি মিনিং করার চেষ্টা করি, তাহলে মিনিংটা দাঁড়াবে কি, তুমি যদি কষ্ট করো পরীক্ষার জন্য তাহলে তুমি অবশ্যই সফলতা পাবে, রাইট? তার মানে কি, তুমি আসলে সফলতা পাবে কিনা সেটা আসলে ডিপেন্ড করছে কিসের উপর, তুমি কষ্ট করছো কিনা। তোমার পরীক্ষার জন্য তুমি কষ্ট করছো কিনা সেটার উপর ডিপেন্ড করতেছে তুমি আসলে সাকসেসফুল হবে কিনা সেটা। তার মানে কি, পি এর উপর কিউটা টোটালি ডিপেন্ডেন্ট, মানে পি এর উপরই আসলে কিউ কি হবে সেটা নির্ভর করতেছে। তুমি যদি পরিশ্রম না করো তুমি কখনোই সফলতা পাবে না। সো তার মানে এই পিটার উপর টোটালি কিউটা নির্ভরশীল। তাহলে আমরা একটু দেখে নিই প্রথম যেটা, সেটার সাথে একটু মেলানোর চেষ্টা করি। সো আমরা এখন ট্রুথ টেবিলের সাথে মেলানোর চেষ্টা করব। তুমি যদি আসলেই কষ্ট করো তুমি অবশ্যই সাকসেসফুল পাবা। তার মানে কি, দুইটা ক্ষেত্রেই পি পি এবং কিউ এর মানগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। এটাকে বলেছি পি, এটাকে বলেছি কিউ। সো তুমি যদি আসলেই কষ্ট করো তুমি আসলেই ভালো রেজাল্ট করতে পারবা বা তুমি সাকসেসফুল হবা, এটা, রাইট? সো এই কথাটা কিন্তু ট্রু, আসলে কিন্তু বাস্তবিকতায় যদি তুমি চিন্তা করো তাহলে সেটা কিন্তু ট্রু। এই জন্য দেখো টি এবং টি কি বের এসেছে, ট্রু এসেছে। এখন সামহাও তুমি যদি আসলেই কষ্ট করে থাকো, মানে কিউ এখানে বলা হচ্ছে কিউ ফলস। কিউ ফলস মানে কি, তুমি কষ্ট করেছো কিন্তু তুমি সাকসেসফুল হওনি, তুমি সাকসেসফুল হওনি, তার মানে কি কিউর মানটা ফলস বলা হচ্ছে। এটা তো আসলে রিয়েল লাইফে হওয়া সম্ভব না, খুব বেশি আনসার্টেন সিচুয়েশন ছাড়া। আমরা আনসার্টেন সিচুয়েশন নিয়ে কথা বলছি না, রেগুলার সিচুয়েশন নিয়ে কথা বলছি। সো তুমি যদি অবশ্যই কষ্ট করে থাকো তুমি কখনো আসলে ফেল করতে পারো না। তার মানে কি, এই কন্ডিশনটা যে রেজাল্টটা দিচ্ছে সেটা আসলে ভুল। তুমি কষ্ট করলে অবশ্যই তুমি রেজাল্ট পাবা, তুমি কষ্ট করেছো রেজাল্ট পাবা না বা সাকসেসফুল হবে না, এই ধরনের কিন্তু হতে পারে না। তার মানে এটা যে রেজাল্টটা জেনারেট করতেছে সেটা আসলে ভুল একটা রেজাল্ট জেনারেট করতেছে, এই জন্য এটার ট্রুথ ভ্যালু কি হয়েছে, ফলস হয়েছে। তুমি দেখো ট্রু এবং ফলস মিলে ফলস। এখন পরের কন্ডিশন যেটা আসে সেটা হচ্ছে ফলস ট্রু। পরের কন্ডিশনটা আছে ফলস ট্রু। তার মানে কি, তুমি আসলে কষ্ট করনি, তুমি কোনো কষ্টই করনি কিন্তু তুমি ভালো রেজাল্ট করেছো বা সাকসেসফুল হয়েছো, এটা কিন্তু সম্ভব না। তুমি এক্সেপশনের কথা আমি আবার বলছি, এক্সেপশন কনসিডার করব না, আমরা রেগুলার সিচুয়েশনের কথা চিন্তা করব। আমি বলেছি কি, কিউ আসলে কার উপর ডিপেন্ডেন্ট, পি এর উপর ডিপেন্ডেন্ট। পি যদি সত্য হয় তাহলে কিউ আসলে কি হবে সেটা আমি চিন্তা করতে পারবো। এখন তুমি কষ্টই করনি, তুমি আদৌ কষ্ট মানে পি তে তুমি আসলেই কষ্ট করনি, তখন তুমি আসলে ফেল করেছো না পাস করেছো এটা কি আদৌ ম্যাটার করে? তুমি কষ্ট করনি যেহেতু ফেল করেছো বা পাস করেছো সেটা আমার এই সিদ্ধান্তের সাথে কোনো ম্যাটার করে না। সেজন্য যদি প্রথম তুমি কষ্ট করনি তাহলে সেটা কি ফলস, কিন্তু তুমি ভালো রেজাল্ট পেয়েছো সেটা কি ট্রু। সো তুমি আরেকটা কন্ডিশন আছে কি, তুমি কষ্ট করনি তুমি রেজাল্টও পাওনি। ওকে, তার মানে কি, এই দুইটা প্রবলেমকে আমি একসাথে বলবো। কিরকম, তুমি কষ্ট করনি সেক্ষেত্রে তুমি সফল হয়েছো কি সফল হওনি সেটা আসলেই ম্যাটার করে না। কেন ম্যাটার করে না, তোমার যে প্রথম কন্ডিশনটা ছিল সেটাই তো তুমি ফুলফিল করনি। সো তুমি কষ্ট করা ছাড়া যদি রেজাল্ট পাও তাও ভালো, তুমি যদি রেজাল্ট না পাও তাও ভালো, কারণ তোমার এখানে হারানোর কিছু নেই। তুমি কষ্ট করনি, তোমার হারানোর কিছু নেই। এট দ্য সেম টাইম তুমি কষ্ট না করে পেয়ে গিয়েছো, ওটা তোমার লাভই ধরতে গেলে। তো সেক্ষেত্রে দুই ক্ষেত্রে কিন্তু স্টেটমেন্টটা তাহলে কি হচ্ছে, সত্যর দিকে যাচ্ছে। তুমি কষ্ট না করে ভালো পেয়েছো সেটাও ভালো কথা, ট্রু। তুমি কষ্ট করনি রেজাল্টটা পাওনি, এই জায়গায় তোমার আফসোসেরও কিছু নাই, এই জন্য এটা হচ্ছে কি ট্রু। বুঝাইতে পারছি? এটা জাস্ট রিয়েল লাইফ একটা এক্সাম্পল দিলাম তোমাদের মনে রাখতে যাতে সুবিধা হয়। তবে তোমরা যারা মানে যাতে তুমি লং টাইমের জন্য এগুলো মনে রাখতে পারো, অথবা তুমি জাস্ট মুখস্থ করেও আসলে করতে পারো, যেটা আমি আসলে সাজেস্ট করি না। উদাহরণগুলো তোমাকে আসলে লং টাইম মনে রাখতে হেল্প করবে। সো আশা করছি বোঝাতে পেরেছি। সো আমরা এখন নেক্সট টপিকটা দেখব। আচ্ছা, পাশাপাশি কন্ডিশনালের ক্ষেত্রে আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে। পি ইমপ্লাইজ কিউ যদি থাকে সেটাকে যদি তুমি কনভার্স করে লিখতে চাও তাহলে এক্স্যাক্টলি উল্টাটা লিখতে হবে। যদি কনভার্স করতে বলা হয় উল্টাটা কি লিখবা, কিউ ইমপ্লাইজ পি। ওকে,
এছাড়া কন্ট্রা পজিটিভ যদি লিখতে হয়, কন্ট্রা পজিটিভ কিভাবে লিখবো? কন্ট্রা পজিটিভ হচ্ছে রিভার্স করে যেটা লিখেছিলাম সেটা দুই পাশেই নট দিয়ে দিব। তার মানে এটা P ইমপ্লাইজ Q ছিল, এটাকে কন্ট্রা পজিটিভ যদি তুমি লিখো তাহলে কি লিখবা? নট Q নট P। এরপর যদি ইনভার্স করে লিখতে বলা হয়, শুধু ইনভার্স করে লিখতে বলা হয়, তখন তুমি লিখবা নট P নট Q। তা আবার একটু বলে দিচ্ছি, কনভার্স করলে উল্টা করে লিখবা। কি, ধরো P থেকে Q দেওয়া ছিল, সো তোমাকে যদি কনভার্স করতে বলা হয় Q থেকে P লিখবা। আর যদি কন্ট্রা পজিটিভ লিখতে হয় তাহলে নট কিউ নট পি লিখবা। আর যদি ইনভার্স করে লিখতে বলা হয় নট পি নট কিউ লিখবা। এই তিনটা সিচুয়েশনে আসলে লেখা হয়েছে এটার উপর ভিত্তি করে। সো এটার কনভার্স হবে এরকম, এট দ্য সেম টাইম এটার কন্ট্রা পজিটিভ হবে দেখতে এরকম, এট দ্য সেম টাইম এটার ইনভার্স দেখতে হবে এরকম। বুঝা গেছে? ওকে। সো আমরা সর্বশেষ যেটা আছে সেটা এখন একটু দেখবো, সেটার নাম কি? বাই কন্ডিশনাল। সো বাই কন্ডিশনালটাও একটা বাইনারি অপারেটর। সো প্রথমত এটা একটা বাইনারি অপারেটর। সো বাইনারি অপারেটর যেহেতু এটারও দুইটা প্রপোজিশন নিতে হবে, একটা পি আর একটা কিউ প্রপোজিশন নিয়েছি। আর এটা লেখার জন্য সাইনটা কিভাবে দিতে হয়? তীর চিহ্নটার দুই পাশে আসলে দাগ টানতে হয়। ওকে, সো এটা পড়ার জন্য কিভাবে করব আমি? পি if and only if q। সো এটা পড়ার জন্য আমাকে কিভাবে করতে হবে? p if and only if q, মানে এই সিম্বলটাকে যদি তুমি স্পেল করে কিংবা প্রনাউন্স করে পড়ার চেষ্টা করো। আচ্ছা, এটার এখন আমরা ট্রুথ টেবিলটা দেখার চেষ্টা করব। সো ট্রুথ টেবিলটা আমরা একটু এঁকে ফেলি আগে। আচ্ছা, তার আগে একটু ট্রুথ ভ্যালুগুলো নিয়ে কথা বলে ফেলি। আচ্ছা, এটা তখনই ট্রু হবে, এটা মনে রাখার জন্য ইজি হচ্ছে ট্রু কখন হবে। এটা তখনই ট্রু হবে ভ্যালুগুলো যদি সেম হয়। তার মানে ট্রুথ টেবিলের প্রপোজিশনের মানগুলো যদি সেম হয় তখন ট্রু হবে, আদারওয়াইজ ফলস হবে। সো এই কথাটা যে বললাম সেটা ট্রুথ টেবিলে আঁকি। সো পি কিউ, পি বাই কন্ডিশনাল, পি ইফ এন্ড অনলি ইফ কিউ। সো এট দ্য সেম টাইম চারটা ড্র করে ফেললাম যেহেতু দুইটা প্রপোজিশন নিয়েছি। সো কম্বিনেশন গুলো লিখে ফেলি, ট্রু 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 ফলস, ফলস ট্রু, ফলস ফলস। সো লিখে ফেললাম। আমি বলেছি কি, প্রপোজিশন গুলোর মান যদি সেম হয় তখন ট্রু হবে, আদারওয়াইজ ফলস হবে। সো প্রপোজিশন দেখো পি এবং কিউর মান এখানে সমান, দুইটাতেই ট্রু। সো এটা হবে কি? ট্রু। এখানে কি সমান? সমান না, একটা ডি একটা এফ। সো এখানে হবে কি? ফলস। এখানে কি সমান? সমান না, কারণ একটা এফ একটা ডি। সো এটা হবে কি? ফলস। এখানে আবার দেখো এফ এবং এফ, মানে দুইটাই সেম। সো এই জন্য এটা ট্রু হবে। সো সেম হলে ট্রু, আদারওয়াইজ ফলস। সো এখন আমরা একটু প্র্যাকটিক্যাল উদাহরণ দেখি যাতে মনে রাখতে সুবিধা হয়। সো এখানে তোমাদের জন্য অলরেডি আমি একটা উদাহরণ লিখে রেখেছি উপরে। দেখো, ইউ ক্যান টেক দ্য ফ্লাইট, এইটুকু একটা অংশ, এইটুকু অংশকে তুমি পি ধরে নিতে পারো। এরপর ইফ এন্ড অনলি ইফ আছে, ইফ এন্ড অনলি ইফ আছে। তারপর আছে কি? ইউ বাই দ্য টিকেট, কিউ। সো এইটুকু অংশকে তুমি কিউ ধরে নিতে পারো। সো তাহলে পি কোনটুকু অংশ মার্ক করে ফেললাম, মাঝখানে ইফ এন্ড অনলি ইফ লিখেছি, এরপর কিউ লিখেছি। তার মানে আমি বাই কন্ডিশনাল যে নিয়ম আছে সেটা মেনে লিখেছি। সো এখন আমরা একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি উদাহরণ দিয়ে। তো আমি এখানে কি বলেছি, যে তুমি তখনই ফ্লাইটে উঠতে পারবা যদি তুমি আসলে টিকেট কিনে থাকো। সো এটার সাথে আমরা একটু রিলেট করার চেষ্টা করি। সো আমি ফ্লাইটে উঠতে পারবো, ট্রু, যদি টিকেট কিনে থাকি। এটা তো আসলেই ঠিক, আমি যদি টিকেট কিনে থাকি অবশ্যই আমি ওই ফ্লাইট, যে ফ্লাইটের টিকিট কিনবো সেই ফ্লাইটে উঠতে পারবো। তার মানে কি? ট্রু এবং ট্রু হলে টোটাল রেজাল্টটাও কি হবে? ট্রু হবে। সো এই জন্য দেখো ট্রু 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 দেওয়া হয়েছে। এখন ধরো প্রথমটা ট্রু মানে কি? আমি ফ্লাইটে উঠতে পারবো, এরপরে একটা ফলস, এরপর একটা ফলস মানে কি? আমি টিকিট কিনিনি। সো আমি কি টিকিট না কিনলে আসলে ফ্লাইটে উঠতে পারবো? উঠতে পারবো না। সো রেজাল্টটা দাঁড়াবে কি? ফলস। এরপর গুলো তাহলে একটু দেখি। এরপরে ধরো আরেকটা আছে কি, প্রথমটা ফলস মানে কি? আমি ফ্লাইটে উঠতে পারবো না। এরপরেরটা আছে কি? আমি টিকিট কিনেছি কিনা, আমি টিকিট কিনেছি। বলছে আপনি ফ্লাইটে উঠতে পারবেন না, কিন্তু আপনি টিকিট কিনছেন। এটা কি সম্ভব? সম্ভব না। আমি তো টিকিট কিনলে অবশ্যই ফ্লাইটে উঠতে পারবো, কেন উঠতে পারবো না? তার মানে এটার আলটিমেট রেজাল্টটা কি? ফলস।
এরপরেরটা কি, আমি টিকিট কিনি নাই, আমি ফ্লাইটে উঠতে পারবো না। আমি টিকিটও কিনি নাই, ফলস। আমি ফ্লাইটেও উঠতে পারবো না, এটাও ফলস। বা আমি ফ্লাইটে উঠতে পারবো না, ফলস। আমি টিকিটও কিনি নাই, ফলস। তার মানে আমি কিনি নাই, আমি উঠতে পারবো কোথা থেকে? তার মানে এই কথাটা কিন্তু সত্য। এই জন্য এটার ভ্যালুটা হচ্ছে ট্রু। সো এটারও একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। সো আশা করি সবগুলো মানে যে লজিক্যাল অপারেটর গুলো দেখেছি সবগুলো বিষয় তোমরা রিলেট করতে পারবে রিয়েল লাইফের সাথে। সো আমরা নেক্সট পোর্শন গুলো এখন হয়তো ট্রুথ টেবিল সলভ করে দেখব, এরপর বাইনারি অপারেশন গুলো দেখব। আচ্ছা, শেষ করার আগে কিছু টেবিল সম্পর্কে কথাবার্তা বলে নিই। টেবিলগুলো সম্পর্কেও জানা আসলে ইম্পর্টেন্ট, এগুলো কিভাবে কাজ করছে। সো এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে এটা যদি তুমি একটু লক্ষ্য করো, দেখবে এখানে বলা আছে শো দ্যাট দ্য বাইকন্ডিশনাল প্রপোজিশন অফ পি এন্ড কিউ, তার মানে পি এন্ড কিউ এর মধ্যে বাইকন্ডিশনাল করলে যে রেজাল্টটা হবে ইজ লজিক্যালি ইকুইভ্যালেন্ট টু দ্য কনজাংশন অফ কন্ডিশনাল প্রপোজিশন P implies Q and Q implies P। তার মানে বলা হচ্ছে বাইকন্ডিশনালের P এবং Q কে বাইকন্ডিশনাল করলে যেটা তুমি পাবা সেটা ইকুয়াল হবে তুমি যদি P implies Q এবং Q implies P এই দুইটার মধ্যে কনজাংশন করো। কনজাংশন মানে কি, এন্ড যদি করে থাকো। তার মানে তোমাকে প্রথমে কি করতে হবে, P and Q দুইটা তুমি জাস্ট প্রপোজিশন নিলা, প্রপোজিশনগুলো থেকে তুমি জাস্ট প্রথমে পি ইমপ্লাইজ কিউ বের করো, এরপর কিউ ইমপ্লাইজ পি বের করো, এরপরেই চাইলে তুমি এই দুইজনকে কনজাংশন করে নিতে পারো। ওকে, কনজাংশন করে নেওয়ার পরে একদম শেষে তুমি চাইলে পি এবং কিউ এর মধ্যে বাইকন্ডিশনাল করতে পারো। তারপর কনজাংশনের যে রেজাল্ট এবং বাইকন্ডিশনালের যে রেজাল্ট দুইটা তুলনা করে দেখো দুইটা সেম কিনা, তাহলে তোমাকে যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে সেই স্টেটমেন্টটা সত্য প্রমাণিত হবে। সো এগুলো নিজেরা একটু ট্রাই করবা, নিজেদের যাতে অভ্যাসটা হয়ে যায়। এখানে তোমাদের নিজেরা ট্রাই করার পরে জাস্ট এখানে যেটা দেওয়া আছে এটা মিলিয়ে দেখবা। সো এখান থেকে দেখে দেখে করে বেসিক্যালি কোনো লাভ নেই, সো নিজেরা ট্রাই করাটাই বেটার। সো এখানে এই টাইপের একটা অনুসিদ্ধান্ত টাইপের দেওয়া ছিল, আর এখানে একটা ছিল ট্রুথ টেবিল, এটা জাস্ট কনস্ট্রাক্ট করে দেখানো হয়েছে। সো এই টাইপের একটা ইকুয়েশন দিয়ে তোমাকে যদি বলা হয় যে ট্রুথ টেবিল কনস্ট্রাক্ট করো, সো এখানেও দেখো পি এন কিউ আছে আর কিছু নাই। সো পি এন কিউ এর জন্য চারটা যে কম্বিনেশন হয়, চারটা কম্বিনেশনগুলো নিবা। যে এখানে যেহেতু নট কিউ আছে একটা, সো নট কিউটা প্রথমে বের করে নাও, এরপর এই পোর্শনটুকু বের করে নাও, পি পি ডিসজাংশন নট কিউ। পি ডিসজাংশন নট কিউ মানে কি, পি অর নট কিউ, এইটুকু রেজাল্টটা বের করে নাও। তারপর এই পাশে যেটা আছে সেইটুকু রেজাল্টটা বের করে নাও, পি কনজাংশন কিউ বা পি অ্যান্ড কিউ যেটা আছে সেটা বের করে নাও। তারপর দুইজনের মাঝখানে ইমপ্লাইজটা করো, তাহলে হয়ে যাবে। আমি এগুলো আসলে করে দিচ্ছি না, তোমরা যাতে নিজেরা ট্রাই করো। তারপরও চ্যালেঞ্জ যদি ফিল করো আমাকে তো অবশ্যই জানাতে পারবা, বাট আমার যেটা সাজেশন থাকবে তোমরা নিজেরা ট্রাই করবে। ওকে, সো ট্রাই করলে পরে এখান থেকে মিলিয়ে নিলে আশা করি প্রবলেম হবে না। বেসিক যে ট্রুথ টেবিলগুলো কীভাবে বানাইতে হয় সেটা তো আমি দেখিয়ে দিয়েছি। সো ওইগুলো জাস্ট সবগুলোর কম্বিনেশনে এই ধরনের টেবিলগুলো এখানে দেওয়া হয়েছে আর কি। সো এইখানে আরেকটু বড় ধরনের একটা কিছু দেওয়া হয়েছে, যে এখানে দেখো পি কিউ পাশাপাশি আর ও আছে, এখানে পি কিউ আর আছে, তাই না? সো পি কিউ আর আছে যেহেতু তিনটা প্রপোজিশনের কয়টা কম্বিনেশন হবে, 8টা হবে, তাই না? 2 টু দি পাওয়ার প্রপোজিশন নাম্বার। সো এখানে তিনটা প্রপোজিশন আছে, 2 কিউব মানে 8টা কম্বিনেশন। সো 8টা কম্বিনেশন তোমরা আগেও বসিয়েছো যখন এসএসসি, এইচএসসি কিংবা ইন্ট্রোডাকশন টু কম্পিউটারে। আসলে কিভাবে বসাইতে হয়, 8টা থাকলে প্রথমটাতে কি বসাইতে হয়, 4টা 1 4টা 0, তারপর 2টা 1 2টা 0, তারপর একটা 1 একটা 0। এখানে জাস্ট 1 0 জায়গায় তুমি টি বসাচ্ছ আর কি, 4টা টি বসিয়েছো, 4টা এফ, তারপর 2টা টি 2টা এফ, তারপর একটা টি একটা এফ, এভাবে করে বসাইলে খুব সহজেই বসিয়ে ফেলা যায়, তাই না? সো এই স্ট্র্যাটেজিগুলো আশা করি তোমরা অলরেডি জেনে এসেছো। সো প্রথমে জাস্ট আগের মতোই এই যে ব্র্যাকেটের মধ্যে যেগুলো থাকবে সেগুলোকে প্রথমে এভালুয়েট করে নাও, তারপর একটা পোর্শনকে ইভালুয়েট করো, তারপর ব্র্যাকেটগুলো ইভালুয়েট করো, তারপর পুরো পোর্শনটাকে ইভালুয়েট করো। তারপর জাস্ট ম্যাচ করে দেখো এইটার যে রেজাল্টটা আছে এবং এই পাশে এইটার যে রেজাল্টটা পেয়েছো সেগুলো সেম কিনা। এগুলো নিজেরা প্র্যাকটিস করবে, একটু সময় দিতে হবে, সময় দিলে তোমাদের আশা করি প্রবলেমটা হবে না। সো এগুলোই ছিল বেসিক্যালি তোমাদের। আচ্ছা, এরপর লজিক অ্যান্ড বিট অপারেশনের বিষয়ে কিছু কথাবার্তা রয়ে গেছে। বিট মানে আসলে বাইনারি ডিজিটকে বোঝানো হয়। সো
সো বাইনারিতে দুই ধরনের সংখ্যা থাকে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 0। এই দুইটার বাইরে আর কিছু থাকতে পারে না, তাই না? সো এগুলোকে আমরা এখানে বিট বলছি। আমরা এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে কাজ করেছি সেগুলো আসলে বুলিয়ান ভেরিয়েবল বলা হয়। তোমরা যখন বিভিন্ন ভেরিয়েবল টাইপ করবে সেখানে দেখবা বুলিয়ান নামের একটা ভেরিয়েবল টাইপ আছে, যেটার আসলে ভ্যালু হয় ট্রু অথবা ফলস, মানে 1 কিংবা 0-র মতো কাজ করাতে পারো এগুলাকে দিয়ে তুমি। সো এই বুলিয়ান যে ভ্যালুগুলো আছে ট্রু এবং ফলস, এগুলাকে তুমি চাইলে বিট আকারে প্রকাশ করতে পারো। ট্রুটাকে তুমি 1 আকারে বিটে প্রকাশ করতে পারো, ফলসটাকে তুমি 0 আকারে বিটে প্রকাশ করতে পারো। সো বিট স্ট্রিং সম্পর্কে যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, আসলে বিট স্ট্রিং হচ্ছে কিছু 0 এবং 1 এর কম্বিনেশন বা সিকোয়েন্স বলতে পারো। সো যদি কোনো জিজ্ঞেস করা হয় যে এই যে বিট স্ট্রিং তোমাকে দেওয়া হলো এটার লেন্থ কত, তাহলে তুমি জাস্ট তোমাকে যেটা বলতে হবে, এইখানে যতটা সংখ্যা আছে তুমি গুণে বলবা, ওইটাই হচ্ছে ওই বিট স্ট্রিং এর লেন্থ। ঠিক আছে? সো একটা বিট স্ট্রিং এর লেন্থটা কি, ওই ওই যে বিট স্ট্রিংটা তোমাকে দেওয়া আছে সেটাতে কতটা বিট আছে। ধরো এখানে আমি যদি গোনার চেষ্টা করি 1 2 3 4 5 6 7 8 9, টোটাল মেবি 3 নয়টা বিট আছে। সো এই বিট স্ট্রিং এর লেন্থ কত? 9। এখানেও বলা আছে 9। ওকে, সো ইজি। সো বিট অপারেশনগুলো আমরা দেখবো, আমি এগুলো ডিটেল দেখাবো। বিট অপারেশনগুলোর অ্যান্ড অর এক্সর। সো আমি বিট ওয়াইজ অরটা করে দেখাবো তোমাদেরকে, বাকি অ্যান্ড এবং এক্সরটা তোমাদের জন্য ক্লাস টাস্ক হিসেবে থাকবে। সো সেটা তোমরা করে নিবা। সো বিসাইডস জেনারেল যে লজিকগুলো আমরা দেখে এসেছি, সেখানকার লজিক্যাল ওয়েগুলো এখানে বলে দেওয়া হয়েছে। যে তুমি যখন অর করবা, তুমি যখন এন্ড করবা, তুমি যখন এক্সর করবা, সেগুলোর রেজাল্ট কি হতে পারে। আমরা জেনারেলি জানি কি, অর মানে হচ্ছে যোগের নিয়ম, তাই না? অর মানে হচ্ছে যোগ কিংবা এডিশনের যে নিয়ম আছে সেটা। এন্ড মানে হচ্ছে গুণের যে নিয়ম আছে সেটা। আর এক্সর মানে হচ্ছে যদি দুইটা সেম হয় তাহলে 0, আদারওয়াইজ ফলস। দুইটা যদি সেম হয়, মানে প্রপোজিশন দুইটারই ভ্যালু যদি সেম হয় তখন 0। দেখো, যখন 0 0 আছে তখন 0, আবার যখন 1 1 আছে তখন 0। তার মানে প্রপোজিশনের ভ্যালুগুলো সেম হলে তখন 0, আদারওয়াইজ 1। আর কি বলেছি, অরের ক্ষেত্রে হচ্ছে যোগ, এন্ডের ক্ষেত্রে গুণ বা মাল্টিপ্লিকেশন। এটা আমি আরো একটু ডিটেলসে তোমাদেরকে করে দেখাচ্ছি। সো আমরা এখন বিটওয়াইজ অপারেশন গুলো দেখবো। তোমাকে হয়তো এই ধরনের দুইটা মান দিয়ে দেওয়া হবে, সেই মানগুলোকে বলা হবে বিটওয়াইজ অর, বিটওয়াইজ এন্ড, বিটওয়াইজ এক্সর করে দেখানোর জন্য। সো এগুলো 0 এবং 1 এর কম্বিনেশন। সো অনেক সময় দেখা যেতে পারে একটা সংখ্যা বড়, একটা সংখ্যা ছোট। সো তুমি কি করবে, প্রথমে সংখ্যাগুলো গুনে নিবা। ধরো প্রথমটাতে 8টা আছে, পরেরটাতে 7টা আছে। সো 8টা লিখে ফেলবা, এরপর 7টা লিখবা, লিখে একদম সামনে 0 অ্যাড করবা। ওকে, আর তার মানে কি দাঁড়ালো, দুইটা সংখ্যা আমাকে প্রথমে সমান করে নিতে হবে। ধরো আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ধরো একটা সংখ্যা তোমাকে দেওয়া আছে এরকম কিছু, আরেকটা সংখ্যা ধরো দেওয়া আছে এরকম কিছু। এখন তোমাকে কি বলেছি, দুইটা সংখ্যা সমান করে নিতে হবে। তার মানে কি করবা, তুমি প্রথমে 3টা 0 বসাবা, এরপর বামে যতগুলো বাকি থাকবে সবগুলোতে 0 বসায় নিবা। ওকে, বুঝে গিয়েছে আশা করি। সো আমার স্লাইডে যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটাতে আসলে দুইটাই সমান দেওয়া ছিল, এই জন্য আমি সমান আকারে লিখেছি। সো বলছিলাম এন্ড অর এক্সর এর কথা। তো তোমরা হয়তো ইন্ট্রোডাকশন টু কম্পিউটারে এই 1 0 দিয়ে এই বিষয়গুলো হ্যান্ডেল করে এসেছো, রাইট? সো সেই হিসেবে যদি তুমি একটু চিন্তা করো, এন্ডটা আসলে কাজ করতে কিসের মতো, এন্ড যে অপারেশনটা ছিল সেটা আসলে কাজ করতো গুণ অঙ্কের মতো, গুণ অঙ্ক বা মাল্টিপ্লিকেশনের মতো কাজ করতো। আর অর যে অপারেশনটা ছিল সেটা কাজ করতো কিসের মতো, এডিশনের মতো, এডিশন বা যোগ অঙ্কের মতো। আর এক্সর যে অপারেশনটা ছিল সেটা কিভাবে কাজ করে, সেটা কাজ করে হচ্ছে সেম হইলে 0, সেম হইলে 0, ডিফারেন্ট হইলে 1। ওকে, এরকম ছিল। তাহলে এন্ডটা গুণের মতো কাজ করতো, অরটা যোগের মতো কাজ করতো, এক্সরটা সেম হইলে 0, ডিফারেন্ট হইলে 1। এই তিনটা ফর্মুলা মনে রেখে আমি বিটওয়াইজ এন্ড অর এক্সর এগুলা খুব সহজে করতে পারবো। সো বিটওয়াইজ কাজটা কিভাবে করতে হবে সেটা আমি একটু দেখি। সো আমি বলেছি এখানে আমার টোটাল ছিল 1 2 3 4 5 6 7 8 9 10।
10টা 10টা করে সংখ্যা ছিল। সো বিট ওয়াইজ মানে কি, একটা বিটের সাথে আরেকটা বিটের আগে আমাকে সম্পর্ক করে ফেলতে হবে। তার মানে এটার সাথে এটাকে আমি কাউন্ট করব, এটার সাথে এটার সাথে আমি কাউন্ট করব, এট দ্য সেম টাইম এটার সাথে এটা। তার মানে এখানে প্রথমটা 10 নম্বরের সাথে দ্বিতীয়টার 10 নম্বর আমি মেলাবো, প্রথমটার 9 নম্বরের সাথে দ্বিতীয়টার 9 নম্বর মেলাবো। এভাবে করে করে ধরো প্রথমটার 5 নম্বরের সাথে দ্বিতীয়টার 5 নম্বর মেলাবো, এভাবে প্রথমটার 1 নম্বরের সাথে দ্বিতীয়টার 1 নম্বর মেলাবো। সো আমি যদি তোমাদেরকে একটা করে দেখাই, যে বিটওয়াইজ এন্ডটা করে দেখানোর চেষ্টা করি, তাহলে কিরকম হবে। এন্ড বলেছিলাম গুণ অঙ্কের মতো। সো 0 আর 1 গুণ করলে কি হয় 0, রাইট? 1 আর 0 গুণ করলে 0। সো আবার 0 1 গুণ করলে 0, এরপর 1 1 আছে, 1 1 গুণ করলে 1, এরপর 0 1 আছে, 0 1 গুণ করলে 0, এরপর 1 1 আছে, 1 1 গুণ করলে 1, এরপর 1 0 আছে, 1 0 গুণ করলে কি 0, এরপর 0 0 আছে, 0 0 গুণ করলে 0, এরপর 1 0 আছে, 1 0 গুণ করলে 0, এরপর 1 1 আছে, 1 1 গুণ করলে 1, এরপর 0 1 আছে, 0 1 গুণ করলে 0। সো এটা আমি কি করেছি, বিটওয়াইজ এন্ড করেছি। এট দ্য সেম ওয়েতে তুমি অর এর ক্ষেত্রে যোগের যে ফর্মুলা সেটা ফলো করবা, এক্সর এর ক্ষেত্রে সেম এবং ডিফারেন্টের জন্য যে ফর্মুলা আছে সেটা করবা। এরপর তোমরা করা শেষ হলে মানে বিট বাই বিট আসলে রেজাল্ট ধরতে হবে। মানে এই দুইটার জন্য একটা বিট রেজাল্ট হবে, 10 নাম্বার 10 নাম্বার মিলে একটা বিটি রেজাল্ট হবে, 9 নাম্বার 9 নাম্বার মিলে একটা বিটি রেজাল্ট হবে। এইভাবে করে বিটওয়াইজ অর এবং বিটওয়াইজ এক্সরের তোমাদের জন্য আমি দিয়ে দিব কাজ, ক্লাস টাস্ক। তো সেগুলো করে দেখালেই আমি বুঝতে পারবো আসলে বিষয়টা তোমরা করতে পারছো কিনা। আর চ্যালেঞ্জ ফেস করলে অবশ্যই তা আমাকে বলতে পারবে।